আজকের ক্লাসে আমরা জানবো ভার্বস অফ সেন্স অথবা ভার্বস অফ পারসেপশন। ভার্ব অফ সেন্স অথবা পারসেপশন বলতে কিন্তু আমাদের 5টা ইন্দ্রিয়ের কথা মনে পড়ে। কি সেই 5টা ইন্দ্রিয়? আই, নোজ, ইয়ার, টাং, স্কিন। এবং আই এর প্রধান কাজ কি? সি। চোখ দিয়ে দেখতে আমাদের কোনো কষ্ট হয় নাকি? এটা স্পন্টেনিয়াস ব্যাপার। নোজ, নোজ দিয়ে আমরা স্মেল নিই, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, এটার জন্য আমাদের কোনো ইফোর্ট লাগে না। ইয়ার, কান দিয়ে আমরা শুনি। টাং, টাং দিয়ে আমরা কি করি? টেস্ট নিই। আবার স্কিন, স্কিন দিয়ে আমরা কোনো জিনিস ফিল করি। তাহলে আমরা এখানে কি জানলাম? আমাদের 5টা ইন্দ্রিয়ের 5টা প্রধান কাজ। প্রধান সেই কাজগুলো কি কি? চোখের কাজ হচ্ছে দেখা, নাকের কাজ হচ্ছে স্মেল নেওয়া, কানের কাজ হচ্ছে শোনা, জিভের কাজ হচ্ছে কোনো কিছু স্বাদ নেওয়া, এবং স্কিনের কাজ হচ্ছে কোনো জিনিস অনুভব করা। এই ভার্বগুলো ছাড়াও আমরা বেশ কিছু ভার্ব পাই, যে ভার্বগুলোকে আমরা ভার্ব অফ সেন্স অথবা পারসেপশন বলে থাকি, যেমন নটিস, লুক, অবজার্ভ, সিম, এরকম আরও অনেক ক্রিয়াপদ আছে। এরপর আমাদের জানতে হবে যে আই, আই দিয়ে কি আমরা শুধু দেখি? আই দিয়ে আমরা উইঙ্ক, চোখ মারার একটা কাজ থাকে, তাই তো? তাহলে এক্ষেত্রে এই উইক, এই ক্রিয়াপদটাকে কিন্তু আমরা ভার্ব অফ সেন্স অথবা পারসেপশন বলবো না, এটাকে কি বলবো? অ্যাকশন ভার্ব। অনুরূপভাবে নোজ, নোজের আরেকটা কাজ হচ্ছে স্নোর, নাক ডাকা। তাহলে এই যে স্নোর, এটাকে কিন্তু আমরা কি বলবো? অ্যাকশন ভার্বের ঘরে রাখবো। আবার টাং, আমাদের টাং দিয়ে যেমন আমরা টেস্ট নিই, আবার জিভ দিয়ে আমরা খাবার খাই, দাঁত চিবোতে সাহায্য করে, জিভ আমাদের খাবারটাকে মুভ করাতে সাহায্য করে, তাহলে আমরা ইট করি, তাই তো? তাহলে এগুলো কিন্তু অ্যাকশন ভার্ব। তাহলে আমাদের বলতে অসুবিধা নেই যে ভার্ব অফ সেন্স বা পারসেপশনের আওতায় যতগুলো ক্রিয়াপদ আসবে সব ক্রিয়াপদগুলোই কিন্তু স্টেটিভ ভার্বের অংশ। তাহলে আমরা কি জানলাম? যে ভার্ব অফ সেন্স অথবা পারসেপশন বলতে কিন্তু 5টা ইন্দ্রিয়ের কথা প্রথমেই আমাদের মাথায় আসে, এবং এই 5টা ইন্দ্রিয়ের যে প্রধান 5টা কাজ, সেই 5টা ক্রিয়াপদকেই আমরা সাধারণত ভার্ব অফ সেন্স অথবা পারসেপশন রূপে বাক্যে ব্যবহার করি। এই ভার্বগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই এইগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। 1 নম্বর বৈশিষ্ট্য কি হচ্ছে? আমরা জানি ভার্ব তারপরে অ্যাডভার্বের প্রয়োগ হয়, এক্ষেত্রে কিন্তু ভার্বের পর অ্যাডভার্বের প্রয়োগ হবে না, এই ভার্বগুলো কিন্তু অ্যাডজেক্টিভ গ্রহণ করবে। কীরকম? সি লুকস বিউটিফুল, আমি সি লুকস বিউটিফুলি আমরা বলতে পারি না, তাহলে এটা অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে দিস পারফিউম স্মেলস সুইট, দিস পারফিউম স্মেলস সুইট, সুইটলি আমরা বলছি না, তাহলে অ্যাডজেক্টিভ। এবং 3 নম্বর উদাহরণটাতে কি দেখি? দিস ড্রাম সাউন্ডস ওয়ান্ডারফুল, অসাধারণ বাজছে, তাহলে এক্ষেত্রে এই যে সাউন্ডস, এই ভার্বটার পরে আমরা কি নিচ্ছি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জানলাম? যে ভার্ব অফ সেন্স অথবা পারসেপশন তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ গ্রহণ করে, কখনোই অ্যাডভার্ব গ্রহণ করে না। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি ভার্ব অফ সেন্স অথবা ভার্ব অফ পারসেপশন কি গ্রহণ করবে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিন্তু গ্রহণ করবে না। যদি অ্যাডভার্বের প্রয়োগ হয় সেটা ভুল হবে। এরপর আমরা 2 নম্বর বৈশিষ্ট্য জানব। 2 নম্বর বৈশিষ্ট্য জানতে গেলে আমাদের এখানে যে উদাহরণগুলো তুলে ধরেছি এগুলো জানতে হবে। হানি টেস্ট সুইট, হানি মিষ্টি স্বাদের, এটা হানির স্বাভাবিক ধর্ম, এটা তার স্বাভাবিক ধর্ম যে হানি মিষ্টি স্বাদের। এক্ষেত্রে এই যে টেস্ট, এই ক্রিয়াপদটাকে আমরা কি বলতে পারি? ভার্ব অফ সেন্স অথবা পারসেপশন, তাহলে এটা ডেফিনেটলি স্টেটিভ ভার্বেরই অংশ। আবার আমি পরে যে উদাহরণটা তুলে ধরেছি, হি ইজ টেস্টিং দ্য স্যুপ, সে ঝোলটা টেস্ট করছে, এটা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার হয়েছে। এক্ষেত্রে এই যে টেস্ট শব্দটার বা ক্রিয়াপদটার যে অর্থ, পরের বাক্যে এই টেস্টিং ক্রিয়াপদটার অর্থ কিন্তু অনেক পরিবর্তন ঘটছে, তাই না? এক্ষেত্রে কিন্তু একটা ইফোর্ট লাগছে, তাই না? একটা প্রচেষ্টা লাগছে, এক্ষেত্রে কিন্তু উইদাউট এনি ইফোর্ট, এটা স্বাভাবিক ব্যাপার। এক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্মের ক্ষেত্রে আমরা দেখালাম কিভাবে টেস্ট ক্রিয়াপদটা তার অর্থের পরিবর্তন ঘটাচ্ছে এবং সেটা স্টেটিভ ভার্ব থেকে অ্যাকশন ভার্বে পরিণত হচ্ছে। আমরা কন্টিনিউয়াস ছাড়া অন্য টেন্সের ক্ষেত্রেও কিন্তু টেস্ট ক্রিয়াপদটাকে অ্যাকশন ভার্ব রূপে ব্যবহার করতে পারি। কীরকম? হি টেস্টেড
দ্য স্যুপ, সেই স্যুপটা টেস্ট করেছিল। অথবা প্রেজেন্ট টেন্সও আমরা হি টেস্টস দ্য স্যুপ এভরিডে আমরা করতে পারি। তাহলে আমরা কি দেখলাম, যে টেস্ট এই ক্রিয়াপদটাকে আমরা অ্যাকশন ভার্ব বা স্টেট ভার্ব দুটো রূপেই ব্যবহার করতে পারি। এবং এই জন্য এই ধরনের ক্রিয়াপদগুলোকে আমরা আরেকটা নাম দিয়েছি, সেটাকে কি বলে থাকি, মিক্সড ভার্ব। 2 নম্বর উদাহরণটা ঠিক একই ধরনের, কটন ফিলস সফট। এটা কটনের স্বাভাবিক ধর্ম, কটনের স্বাভাবিক ধর্ম, কটন ফিলস সফট, কটন সফট অনুভব হয়। তাহলে এখানে ফিলস এই ক্রিয়াপদটা কী রূপে আছে, স্টেটিভ ভার্বে আছে, এবং যেটা কোন ক্রিয়াপদের অংশ, ভার্ব অফ সেন্স অথবা পারসেপশনের। আবার আমি যদি বলি আই অ্যাম ফিলিং বেটার, আমি অসুস্থ ছিলাম, গতকালের থেকে আজ হয়তো একটু ভালো অনুভব করছি, তখন আমি কি বলছি, আই এম ফিলিং বেটার। তাহলে এক্ষেত্রে এই ফিলিং ক্রিয়াপদটা কিন্তু অ্যাকশন ভার্বের কাজ করছে, তাই তো, এবং ভার্বের অর্থটা কিন্তু অনেক পরিবর্তন ঘটছে। তাহলে আমরা দেখলাম যে ভার্ব অফ সেন্স অথবা পারসেপশন আমরা স্টেট ভার্ব রূপে ব্যবহার করতে পারছি, আবার অ্যাকশন ভার্ব রূপেও ব্যবহার করতে পারছি। এবং ভার্ব অফ সেন্স অথবা পারসেপশন স্বাভাবিকভাবে বাক্যে ব্যবহার হয়, তখন কিন্তু তা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার হয় না। কিন্তু যদি আমরা এই ক্রিয়াপদগুলোকে আমরা অ্যাকশন ভার্ব রূপে ব্যবহার করি, তখন কিন্তু সেগুলোকে আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি, এবং সেক্ষেত্রে সেই ভার্বগুলো তখন তাদের অর্থের পরিবর্তন ঘটায়। তাহলে আমরা 2 নম্বর বৈশিষ্ট্য জানলাম, এবং আরেকটা 2 নম্বর বৈশিষ্ট্যর সাথে অবশ্যই যুক্ত হয়, সেটা হচ্ছে ভার্ব অফ সেন্স বা পারসেপশনকে আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি না। কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করলে কিন্তু তার চরিত্র বদলে যায়, সেটা স্টেট ভার্ব থেকে অ্যাকশন ভার্বে পরিণত হয়ে যায়, এবং তার অর্থগত পরিবর্তনও ঘটে। এরপর 3 নম্বর বৈশিষ্ট্যটা আমাদের জানা আরও দরকার। কি হয়, ভার্ব অফ সেন্স বা পারসেপশনের পর আমরা অনেক সময় অনেক ক্রিয়াপদের ব্যবহার করে থাকি। ভার্ব অফ সেন্স বা পারসেপশনের পর যদি আমরা অন্য কোনো ক্রিয়াপদ ব্যবহার করি, সেটা হয় V4 হবে অথবা V1 হবে, এক কথায় বলতে পারি বেয়ার ইনফিনিটিভ। এবং বেয়ার ইনফিনিটিভকে আমরা আরও বলতে পারি বেস ফর্ম অফ ভার্ব। ইনফিনিটিভ নিয়ে এর পূর্বে আমার ক্লাস করা আছে, চাইলে আপনারা গিয়ে সেখানে দেখে নিতে পারেন। V4 রূপে যখন ব্যবহার হবে, তার চরিত্রটা কিসের মতো হবে, জিরান্ড। এরপর প্রশ্ন হলো, স্যার কোথায় আমরা জিরান্ড ব্যবহার করব বা কোথায় আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, সেটা জানা আমাদের একান্ত দরকার। কোনো একটা কাজ যখন শর্ট ডিউরেশনের জন্য বোঝাবে, তখন কিন্তু আমরা জিরান্ড ব্যবহার করব। আর যখন একই কাজ লং ডিউরেশনের জন্য বোঝাবে, তখন কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করব। কীরকম, আই স এ পুলিশ অফিসার চেজিং এ ম্যান, আমরা এখানে কি ব্যবহার করেছি, পরের ক্রিয়াপদটা জিরান্ড রূপে ব্যবহার করেছি, অর্থাৎ V4। এটা দেখে আমরা এটা বুঝতে পারছি যে আমি দেখেছিলাম একটা পুলিশ অফিসারকে কোনো এক লোককে ধাওয়া করছিল, পুরো সময়টা ধরে দেখিনি, কিছু সময়ের জন্য আমি দেখেছিলাম বা এক পলকে দেখেছিলাম। আবার দ্বিতীয় বাক্যে কি দেখছি, আই স এ পুলিশ অফিসার চেজ এ ম্যান, এক্ষেত্রে কিন্তু বেস ফর্ম অফ ভার্বের ব্যবহার হয়েছে, তাই তো। এটা থেকে এই বাক্যটার কি অর্থ দাঁড়াবে, যে আমি দেখেছিলাম একটা পুলিশ অফিসার একটা লোককে ধাওয়া করছিল, এটা আমি অনেক সময় ধরে দেখেছিলাম বা পুরো ব্যাপারটাই দেখেছিলাম। তাহলে যখনই আমরা V4 বা জিরান্ড ব্যবহার করব, সেক্ষেত্রে কি বুঝতে পারছি, যে কম ডিউরেশনের জন্য, এবং যেখানে আমরা বেস ফর্ম অফ ভার্ব বা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করব, সেখানে কিন্তু পুরো ঘটনাটা বোঝাবে বা সময়টা বেশিক্ষণ ধরে বোঝাবে। 2 নম্বর উদাহরণটাও খুব মজার। কীরকম, আই হার্ড হিম সিং টিল দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, এক্ষেত্রে কিন্তু সময় উল্লেখ করে দিয়েছি, ব্যাপারটা আমাদের কাছে আরও যাতে ক্লিয়ার হয়। তাহলে আই হার্ড হিম সিং টিল দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, এটা দেখেই বুঝতে পারছি যে দীর্ঘ সময়ের ব্যাপার। তাই এক্ষেত্রে হার্ড তারপরের ক্রিয়াপদটা কিন্তু বেস ফর্ম অফ ভার্ব রূপে ব্যবহার হয়েছে, এবং এটা দীর্ঘ সময় ধরে ঘটেছিল কাজটা, সেটা ইন্ডিকেট করছে এই বেস ফর্ম অফ ভার্ব। আবার একই উদাহরণে আমরা যখন জিরান্ড প্রয়োগ করব, তখন কিন্তু অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে। কীরকম, আই হার্ড হিম সিঙ্গিং ফর এ হোয়াইল, আমি কিছুক্ষণের জন্য তাকে গান করতে শুনেছিলাম। কি বলছি, আমি কিছু সময়ের জন্য তাকে গান করতে শুনেছিলাম। পরীক্ষাতে এই 3টা বিষয় থেকে এখান থেকে প্রশ্ন আসে, এবং এই জন্যই এই ক্লাসটা আমাদের এত বিস্তারিতভাবে করা। এরপর অনেক সময়
পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে, আই স হিম ক্রসিং দ্য রোড। আমি তাকে রাস্তাটা পার হতে দেখেছিলাম। এক্ষেত্রে যদি অপশন ক্রসিং থাকে সেটাই লিখতে হবে। ঠিক আছে, ক্রসিং আমাদের পরীক্ষাতে কখনোই ক্রসিং অথবা ক্রস একসাথে থাকবে না এই রকম বাক্যের ক্ষেত্রে। এইরকম বাক্যে যেখানে উদাহরণ দেওয়া আছে সেখানে ডেফিনেটলি দুটোই দেওয়া থাকতে পারে। এক্ষেত্রে হয় ক্রসিং থাকবে অথবা টু ক্রস থাকবে, ইনফিনিটিভ অর্থাৎ ফুল ইনফিনিটিভের প্রয়োগ থাকবে। আমরা ভুল করে টু ক্রস লিখে দিই, সেটা ভুল হয়ে যাবে। আমাদের সেক্ষেত্রে কী লিখতে হবে, আই স হিম ক্রসিং দ্য রোড। আবার যদি সময়ের উল্লেখ থাকে অথবা নাও থাকে এবং সেক্ষেত্রে এই ক্রসিং অপশনটা থাকলো না এবং সেখানে কি থাকবে, টু ক্রস এবং ক্রস, তাহলে আমাদের ডেফিনেটলি কোনটা করতে হবে, ক্রস, ফুল ইনফিনিটিভ করা যাবে না। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম ভার্বস অফ সেন্স অথবা ভার্বস অফ পারসেপশন। ভার্বস অফ সেন্স বা পারসেপশন বলতে কিন্তু আমাদের 5টা ইন্দ্রিয়ের কথা প্রথমেই মাথায় আসে। সেগুলো হচ্ছে আই, নোজ, ইয়ার, টাং অ্যান্ড স্কিন। এবং এই 5টা ইন্দ্রিয়ের যে প্রধান 5টা কাজ, যে কাজগুলো করতে কিন্তু কোনো এফোর্ট লাগে না, নর্মালি হয়, সেই ক্রিয়াপদগুলোকেই আমরা ভার্ব অফ সেন্স অথবা ভার্বস অফ পারসেপশন বলি। কি সেই 5টা ক্রিয়াপদ, সি, স্মেল, হিয়ার, টেস্ট, ফিল। এছাড়াও নোটিস, লুক, অবজার্ভ, সিম ইত্যাদি ক্রিয়াপদকে আমরা ভার্ব অফ সেন্স বা পারসেপশন রূপে ব্যবহার করতে পারি। এবং ভার্ব অফ সেন্স বা পারসেপশনের 3টে প্রধান বৈশিষ্ট্য আজকের ক্লাসে আমরা জেনে নিয়েছি। কী সেই প্রধান বৈশিষ্ট্যগুলো, 1 নম্বর হচ্ছে ভার্ব অফ সেন্স বা পারসেপশন তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ গ্রহণ করে, অ্যাডভার্ব গ্রহণ করে না। 2 নম্বর ভার্ব অফ সেন্স বা পারসেপশন নর্মালি কি কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার হয় না, যদি কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার হয় সে ক্ষেত্রে তার অর্থগত পরিবর্তন ঘটে এবং ক্রিয়াপদটা স্ট্যাটিভ ভার্ব থেকে অ্যাকশন ভার্বে পরিণত হয়ে যায়। সেই জন্য ভার্ব অফ সেন্স বা পারসেপশনকে আমরা অনেক সময় কী ভার্ব বলে থাকি, মিক্সড ভার্ব বলে থাকি। এবং 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে ভার্ব অফ সেন্স বা পারসেপশনের পর যদি আমরা অন্য কোনো ক্রিয়াপদের ব্যবহার করে থাকি, শর্ট ডিউরেশন হলে সেক্ষেত্রে আমরা জিরান ব্যবহার করব, আর যদি ডিউরেশনটা বেশি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করব।